দেখিয়েছিলাম নবরত্নকারী। কেউ ওটা দেখো, যদি কেউ করে থাকো আমাকে জানিও কেমন লাগলো। আচ্ছা, দিয়ার ডায়েরি থেকে ৩ নম্বর আমি পড়ছি। মাঝে 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 অলস দিনরাতগুলো ঠেলে পুরো অলস দিনরাতগুলো ঠেলে পুরনো ছেড়ে ছেড়ে আসা দক্ষিণের বারান্দাটার দিকে নিয়ে যায়। যে বারান্দাটা একসময় নানান রকম রং বেরঙের ফুলে ভরা থাকতো। কত রকম পাখি যে এসে কিচিরমিচির করতো। আজও সেই বারান্দাটা আছে, কিন্তু বেরঙা আব্রুহীন হয়ে পড়ে আছে। কতদিন এই বারান্দায় কোনো ফুল ফোটেনি, পাখির ডাক শোনা যায়নি, তবু কিন্তু বারান্দাটা আছে, ভেঙে পড়ে যায়নি। মনটা আজও অপেক্ষায় কাঁদে মনের মানুষের দেখা পাওয়ার আশায়। সংসারের পরিধি এক সময় এত ভার হয়ে যায় যে মনের বাগানে ফুল ফুটেও ঝরে পড়ে। দিয়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। যে মন নিয়ে বিয়ের পড়িতে বসেছিল, সে মনটা কখন যে পাকাপোক্ত সংসারী মন হয়ে গেল, দিয়া নিজেও বুঝতে পারেনি। বিয়ের পর প্রথম কটা দিন বেশ ভালোই গেল। স্নেহময়ী শাশুড়ির অসীম স্নেহ দিয়ে ঢেকে রেখেছিলেন দিয়ার দিনগুলো, দিয়াকে। কিন্তু বিয়ের পর কটা মাস বেশ ভালোই গেল। স্নেহময়ী শাশুড়ি অসীম স্নেহ অসীম স্নেহে দিনগুলো ভালোই কেটে যেত। তার যত্ন, মায়া, মমতা সব কিছু দিয়ে তিনি ঢেকে রাখতেন দিয়াকে। সেই নিজে হাতে খাবার গুছিয়ে দিতেন, বলতেন যে কদিন আমি আছি ভালো করে খেয়ে নাও, তারপর আর কেউ তোমাকে খেতে বলবে না। সেই না বলাটা যে এত তাড়াতাড়ি এসে পড়বে দিয়া বুঝতে পারেনি। দিয়ার সব সুখ শান্তি কেড়ে নেবে তা সেদিন দিয়ার কল্পনাও করতে পারেনি। বিয়ের ৩ মাসের মাথায় শাশুড়ি শয্যা নিলেন, আর উঠলেন না। মারণ রোগ ক্যান্সার তাকে ছিনিয়ে নিল আমাদের জীবন থেকে। তারপর থেকেই পরিস্থিতি একদম বদলে গেল। আর তো কারো দোষ নেই, দোষ তো দিয়ারই, দিয়ার ভাগ্যেরই। তা নইলে বিয়ের তা নইলে বিয়ের ৭ মাসের মাথায় কেউ এমন শাশুড়ি মারা যায়, বাড়িতে এরমভাবে আগুন লেগে যায়। দিয়া তো অপয়া বউ, তো সবাই বলবেই। কারো তো দোষ নেই, দোষ তো দিয়ার। দিয়া সবসময় ভয় ভয় থাকতো। তার দিয়ার সবসময় ভয়ে ভয়ে থাকতো। হাসির আড়ালে চোখের জল মুছে নিত। সবার সামনে হাসি মুখে থাকলেও কাজ করে যেত। কারো একটু মুখ ভার দেখলেই মনে হতো, কি হলো, কোনো দোষ করে ফেললো। এইভাবেই দিয়ার দিনগুলো কেটে যেত। দিন থেকে রাত, রাত থেকে দিন। কোথায় কবিতা, কোথায় গান, সব যেন জানলা দিয়ে উড়ে পালিয়ে গেছিল। ওরাও ভয় পেয়ে গেছিল। আর দিয়া দিন রাত এক করে দিয়েছিল সংসার সংসার করে। আর মনের মানুষটা একটুও বোঝেনি তার এই ভয়, এই আতঙ্ক। তাই আদুরে মনটা অভিমানে মুখ ভার করে থাকতো। রাতে না খেয়ে শুয়ে পড়লেও যে কেউ ডাকবে না তাকে, এ কথা সে বুঝতো না। সারাদিনের পরিশ্রমের শরীর, তার উপর অন্তঃসত্ত্বা। মাঝরাতে খুব খিদে পেয়ে যেত। ওপর থেকে নিচে রান্নাঘরে এসে দেখতো একটা কি দুটো রুটি পড়ে আছে। তাই চিনি দিয়ে জল দিয়ে গিলে নিয়ে পেট ভরে জল খেয়ে শুয়ে পড়ত। আজকের মতো দিয়ার ডায়েরি এখানেই থাকলো। আমার এখানে বারবার দেখছো তোমরা কেটে যাচ্ছে, সেই জন্য ছোট ছোট করেই পড়ছি আমি। আর যতক্ষণ না এটা চলে যায় ততক্ষণ আমি
একটু কথা বলে নি তোমাদের সাথে। চলে গেছিল দেখলে, একটু কথা বলতেও দেবে না, এমনই কপাল আমার। ভীষণ রাগ হয়ে যায়। নিজের ভাগ্যের ওপর নিজের সত্যিই রাগ হয়ে যায়। সত্যি আমার শাশুড়ি অসাধারণ মহিলা ছিলেন, আমার মাও ছিলেন। আমি এই দুই মহিলাকে, আর আমার দিদি, কি যে মানে এরকম স্নেহময়ী দিদি যে কারুর হতে পারে আমি ভাবতেও পারি না। আমার বড় মেয়েকেও দেখি, আমার ছোট বোন তার চেয়ে মাত্র 4 বছরের ছোট, কিন্তু কিভাবে যে আগলে রাখে বোনটাকে, আমি অনেক নিশ্চিত, আমি মরেও নিশ্চিন্ত হব যে আমার মেয়ে ভালো আছে, আমার মেয়েগুলো ভালো আছে, দুজনে দুজনকে জড়িয়ে নিয়ে ওরা ভালো থাকবে। আমার ঠাকুরের আশীর্বাদে, আমার মা কালীর আশীর্বাদে ওরা ভালো থাকবে। আজকের মতো এখানেই রাখছি। সকালে একটা কবিতা দিয়েছি, এখন আবার দিলাম। একটু ছোট ছোট করেই দিচ্ছি, প্রথম প্রথম তো, আস্তে আস্তে বড় করব। ঠিক আছে? আমার শরীরটাও ভালো নেই, তার উপর মাথায় একটা যন্ত্রণা হচ্ছে, স্পাইনে নেবে গেছে, যে এত বড় একটা স্পাইনের কাছে এত বড় একটা ঠিক টিউমার, অসহ্য যন্ত্রণা হচ্ছে। কালকে আমি বোধহয় কিছু দিতে পারবো না। আজকে রাত্রিরে যদি করে রাখতে পারি তবে কালকে ছাড়বো, ভিডিও করে রাখতে পারি তবে কালকে ছেড়ে কালকে সকাল থেকে আমাকে হসপিটালে দৌড়তে হবে এইটার জন্য। কালকে ডেট পড়েছে, দেখা যাক কি বেরোয়, কি হয়, আরও ভাগ্যে কী আছে, কতটা ভোগ আছে জানি না। যতটা ভোগ আছে ততটা তো ভুগতেই হবে। ঠিক আছে, রাখছি।